শুভ দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সহিংস উগ্রবাদ বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশনের সম্প্রতি প্রকল্পের আওতায় আমাদের এই আজকের এই উগ্রবাদ এবং সহিংসবাদ বিরোধী বিতর্ক প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালের এই পর্বে। আজকের এই কোয়ার্টার ফাইনাল অর্থাৎ জাতীয়ভাবে আমাদের অনুষ্ঠান শুরু হবার পরে আমরা যখন টেলিভিশনে প্রচার করতে যাচ্ছি অনুষ্ঠানগুলো, তার মধ্যে থেকে 8টি দল, সারা দেশ থেকে 8টি দল এখানে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছে এবং 8টি দলের অংশগ্রহণের উদ্বোধনী প্রতিযোগিতায় কি বিষয় নিয়ে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের বিতার্কিকরা অংশগ্রহণ করবে সেটি হচ্ছে যে সহিংস উগ্রবাদ মোকাবেলায় সামাজিক অঙ্গীকারের চেয়ে রাজনৈতিক অঙ্গীকার বেশি গুরুত্বপূর্ণ নাকি অন্য কিছু। এই বিষয় নিয়ে আজকে সরকারি দল হিসাবে আমাদের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে লালমাটিয়া মহিলা কলেজ এবং বিরোধী দল হিসাবে অংশগ্রহণ করছে জামিয়া কাশিমিয়া কামিল মাদ্রাসা। সরকারি দল লালমাটিয়া মহিলা কলেজের বক্তারা হলো মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা ইসমত আরা, মাননীয় মন্ত্রী ছায়ামন্ত্রী স্মৃতি আক্তার এবং সরকারি দলের মাননীয় সংসদ সদস্য লতিফা হালদার। বিরোধী দল জামিয়া কাশিমিয়া কামিল মাদ্রাসার বক্তারা হলো মাননীয় বিরোধী দল নেতা মাসুর আরফিন, মাননীয় বিরোধী দল উপনেতা ওবায়দুর রহমান এবং মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য সালাউদ্দিন। আমাদের আজকের এই প্রতিযোগিতায় যে 5 জন সম্মানিত বিচারক বিচার কার্য সম্পাদন করবে, এবার আমরা তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে প্রথম থেকে একেবারেই শেষ পর্যন্ত মধ্যে একজন অধ্যাপক ছাড়া বাকি সবাই সাংবাদিকতার সাথে জড়িত। আমাদের সাথে সর্বপ্রথম যিনি বিচারক হিসেবে রয়েছেন তিনি হচ্ছেন সাংবাদিক মাইনুল আলম, বিশেষ প্রতিনিধি দৈনিক ইত্তেফাক ও যুগ্ম সম্পাদক জাতীয় প্রেস ক্লাব। রয়েছেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, লেখক ও প্রতিবেদক দৈনিক প্রথম আলো। এরপর রয়েছেন সাংবাদিক মহসিন উল হাকিম, বিশেষ প্রতিনিধি যমুনা টিভি। আরেকজন বিচারক হচ্ছেন সাংবাদিক পারভেজ রেসা, বিশেষ প্রতিনিধি 71 টিভি। সর্বশেষ বিচারক রয়েছেন জনাব জাহিদ রহমান, ফ্রিল্যান্স সাংবাদিক ও জেনারেল সেক্রেটারি ডিবেট ফর ডেমোক্রেসি। আমাদের সমগ্র বিতর্ক প্রতিযোগিতাটি আজকের এই তরুণ বিতার্কিকদের বক্তব্য শুনবার জন্য আমাদের সাথে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া। আমরা আমাদের সম্মানিত প্রধান অতিথির বক্তব্য শুনবো আমাদের আয়োজনের একেবারেই শেষ। শুরু করছি আমাদের আজকের ছায়া সংসদ। একই সাথে আহ্বান জানাচ্ছি আজকের এই ছায়া সংসদের মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা ইসমত আরাকে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী। 1 জুলাই 2016 জনপ্রিয় হলি আর্টিজান বেকারিতে 17 জন বিধি সহ 20 জনকে নির্মমভাবে হত্যা করে মুবাশ্শের রোহানের মতো তরুণপন্থীরা। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনীর দৃঢ় পদক্ষেপে আজ বেকারির রক্তের দাগ মোছা হলেও ক্ষতের দাগ মোছা হয়নি জঙ্গি রোহানের বাবার। ছেলেকে নিয়ে তিল তিল করে গড়ে তোলা স্বপ্নগুলোকে আজ রেখে আসতে হয় লাশের হিম ঘরে। আর জঙ্গির বাবা হিসেবে নিজেকে ব্যর্থ পিতা বলে মাথা নত করে ক্ষমা চাইতে হয় পুরো জাতির কাছে। মাননীয় স্পিকার, আর যেন কোনো পিতাকে তার জঙ্গি ছেলের জন্য মাথা নত করতে না হয়, আর যেন কোনো হলি আর্টিজান কিংবা শোলাকিয়ার মতো ঘটনা না ঘটে, ঠিক সেই জন্য আজকে এই সংসদে এসে দাঁড়িয়েছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে আপনার অনুমতিক্রমে এই সংসদে যে প্রস্তাবটি উত্থাপন করছি সেটি হচ্ছে সহিংস উগ্রবাদ মোকাবেলায় সামাজিক অঙ্গীকারের চেয়ে রাজনৈতিক অঙ্গীকার বেশি গুরুত্বপূর্ণ। আমি সরাসরি সংজ্ঞানে চলে যাচ্ছি। সহিংস উগ্রবাদ বলতে বোঝাচ্ছি কট্টর মতবাদ, সহিংস চরমপন্থা ও রাজনৈতিক সহ সকল ধরনের সহিংস উগ্রবাদমূলক কর্মকাণ্ডকে। এবং সামাজিক অঙ্গীকার বলতে বোঝাচ্ছি যে অঙ্গীকারে কোনো কাঠামোগত রূপ নেই কোনো জবাবদিহিতা এবং মুষ্টিমেয় ব্যক্তিদের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। অপরদিকে রাজনৈতিক অঙ্গীকার বেশি গুরুত্বপূর্ণ বলতে বোঝাচ্ছি সকল রাজনৈতিক দল, সরকার ও সরকারি সকল নির্বাহী বিভাগের গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় পদক্ষেপে। 2016 সালের হলি আর্টিজান হামলার পরপরই কিন্তু আমাদের বাংলাদেশে সহিংস উগ্রবাদের বিষয়টি পুনরায় জাতীয় ইস্যু হয়ে ওঠে, যার পরিপ্রেক্ষিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি মন্ত্রিসভার প্রথম বৈঠকে বলেছেন যে জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে আমরা কঠোর যুদ্ধ ঘোষণা করেছি। তিনি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং তার পরবর্তীতে আমরা দেখেছি 26 জুলাই কল্যাণপুরে জঙ্গি আস্তানা অভিযান, 10 সেপ্টেম্বর আজিমপুর, 27 আগস্ট নারায়ণগঞ্জে এবং 24 ডিসেম্বর রাজধানী আশকোনায় জঙ্গি বিরোধী অভিযানগুলো পরিচালিত হয়। বিচার শুরু হয় হলি আর্টিজান হামলাকারীদের। বাংলাদেশ হয়ে ওঠে আবারও এক শান্তির জনপদ। মাননীয় স্পিকার, আমরা একটা প্রশ্ন নেই। যখন ক্ষমতাসীন দল বিরোধী দলকে জাতীয় ঐক্যের কথা বলেন আর বিরোধী দল উত্তর দেন পেট্রোল বোমার মাধ্যমে, এই অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী কিভাবে রাজনৈতিক অঙ্গীকার গঠন করবেন আশা করি? অবশ্যই আমরা রাজনৈতিক অঙ্গীকারের মাধ্যমে বিষয়গুলো সমাধান করছি। আপনি কি একটি খাত দেখিয়ে যেতে পারবেন যেখানে আপনারা সামাজিক অঙ্গীকার দিয়ে করতে পেরেছেন সহিংস উগ্রবাদ বন্ধ? করতে পারেননি। আমরা করেছি, আমরা রাজনৈতিক অঙ্গীকারের মাধ্যমে করেছি সেটি। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী কঠোর ঘোষণার পর থেকে 9 মাসে র্যাব, পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের অপারেশন থান্ডারবোল্ট, অপারেশন স্টর্ম 26 ইত্যাদি প্রায় জঙ্গি বিরোধী 30টি অভিযানে 103 জন ভিকটিম উদ্ধার সহ
সহ আমরা প্রায় অর্ধশতাধিক জঙ্গি আটক করতে সক্ষম হয়েছি। মাননীয় স্পিকার, গত 30শে জুন আজকে আমাদের যিনি প্রধান অতিথি উপস্থিত আছেন ডক্টর ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, তিনি বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে জঙ্গিবাদের মতো আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধে নেমেছি। তিনি আরো বলেছেন সারা দেশে কোনো মাদক ব্যবসায়ী ও উগ্রপন্থীর ঠাঁই হবে না, এটি একটি বৈশ্বিক সমস্যা। মাননীয় স্পিকার, তার এই বক্তব্যের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের বাংলাদেশ সরকার ঠিক কতটা তৎপর আজকে সহিংস উগ্রবাদ মোকাবেলার ক্ষেত্রে। মাননীয় স্পিকার, শুধু তাই না, মরলে শহীদ বাঁচলে গাজী এই ধরনের ধর্মীয় ভুল ব্যাখ্যা যাতে কোথাও সম্প্রচার হতে না পারে সেই লক্ষ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে গত 15 জুলাই 2016 থেকে সারা দেশের মসজিদগুলোতে ধর্মীয় সঠিক ব্যাখ্যা, সন্তানদের প্রতি অভিভাবকদের দায় দায়িত্ব এবং সহিংস উগ্রবাদ মোকাবেলায় সামাজিক সচেতনতা সৃষ্টিতে অভিন্ন খুতবা প্রদানের ব্যবস্থা গ্রহণ করছে। মাননীয় স্পিকার, সেটি কিন্তু কোনো সামাজিক সংগঠন আজ পর্যন্ত করতে পারেনি, সেটি করেছে আমাদের রাজনৈতিক অঙ্গীকার। মাননীয় স্পিকার, এখানেই শেষ না, গত 11 এপ্রিল 2018 মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রিকে স্নাতকোত্তর ডিগ্রি সম্মানমর্যাদা জারি করেছেন। মাননীয় স্পিকার, একটি ছোট্ট শিশু যখন প্রাইমারি স্কুলে যায় তখন তার ধর্মীয় নৈতিক শিক্ষা কিন্তু নির্ভর করে একটি পাঠ্যপুস্তকের উপর, যে পাঠ্যপুস্তকটিও আমার জনপ্রতিনিধিত্বকারী সরকার কর্তৃক প্রদত্ত। মাননীয় স্পিকার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন ক্লাস পাতি কিংবা অন্য কোনো উপায়ে উগ্রবাদের সঙ্গে জড়িয়ে পড়তে না পারে সেই লক্ষ্যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন কোন শিক্ষার্থী যদি 90 দিনের বেশি কোনো বিদ্যালয়ে অনুপস্থিত থাকে তাহলে তার নাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জানানোর কথা। মাননীয় স্পিকার, সেটি সম্ভব হয়েছে কিন্তু আজকে আমাদের রাজনৈতিক অঙ্গীকারের মাধ্যমে। মাননীয় স্পিকার, সহিংস উগ্রবাদ একটি বৈশ্বিক সমস্যা, আর এই সমস্যা মোকাবেলার ক্ষেত্রে আমাদের প্রয়োজন অস্ত্র, প্রশাসন, আইন কাঠামো, মিডিয়ার ভূমিকা এবং এই প্রত্যেকটি বিষয় কিন্তু নিয়ন্ত্রণ করা আমাদের রাজনৈতিক অঙ্গীকার। মাননীয় স্পিকার, তাই জোর দাবি জানাচ্ছি এই সংসদে এই প্রস্তাবটি যাতে আজকে গৃহীত হয়। আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আজকে সহিংস উগ্রবাদ বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রী 30টি সাকসেসফুল অপারেশনের কথা উল্লেখ করে বলেছে যে অনেক ভিকটিমকে তারা উদ্ধার করেছে এবং তারা বলছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রাজনৈতিক দলের যে কমিটমেন্ট সেই কমিটমেন্টের কারণের জন্যই বাংলাদেশ থেকে সহিংস উগ্রবাদ মোকাবেলা করে একটা জিরো টলারেন্সের দিকে তারা নিয়ে আসার চেষ্টা করছে বলে উল্লেখ করেছে। বলছে যে মরলে শহীদ বাঁচলে গাজী, এই যে স্লোগানটি নিয়ে কেউ কেউ বুকে ধারণ করে চলতো সেটি কিন্তু এখন আর হচ্ছে না। এবং একই সাথে বলছে আজকে কওমি মাদ্রাসার যে শিক্ষার্থীরা ছিল সেই শিক্ষার্থীদেরকে সনদ প্রদানের ডিক্লারেশন দিয়ে যে বাস্তবায়ন করে মাননীয় প্রধানমন্ত্রী যে রাজনৈতিক কমিটমেন্ট করেছেন সেটিও কিন্তু আমরা মনে করি সহিংস উগ্রবাদ বিরোধী একটা কার্যক্রমের অংশ। সুতরাং সকল কার্যক্রমের মধ্যেই একটি উগ্রবাদ সামাজিক মোকাবেলার চাইতে রাজনৈতিক যে প্রেক্ষাপট সেটি হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দাবি করে এই প্রস্তাবটি এই সংসদে গৃহীত হয়। সেভাবে মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্য শেষ করেছেন। আমরা শুনবো আমাদের আজকের এই ছায়া বিতর্ক প্রতিযোগিতার এবং যেখানে প্রথমবারের মতো মাদ্রাসা শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে জামিয়া কাশিমিয়া কামিল মাদ্রাসা থেকে আগত মাননীয় বিরোধী দলীয় নেতা মাসরুর আরিফিনের কাছ থেকে তার বক্তব্য। মাগো, তোমার ভাবনা কেন? আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মাননীয় স্পিকার, আমরা হার মানব না, উদিত সূর্যের পথ হতে কালো মেঘকে দূর করবই। মাননীয় স্পিকার, মহান সংসদে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত বিলটি ছিল সহিংস উগ্রবাদ মোকাবেলায় সামাজিক অঙ্গীকারের চেয়ে রাজনৈতিক অঙ্গীকার বেশি গুরুত্বপূর্ণ ছিল। মাননীয় স্পিকার, সঙ্গত কারণে এর বিপক্ষে অবস্থান করছে। মাননীয় স্পিকার, আমরা আজকে দেখতে পেরেছি মাননীয় প্রধানমন্ত্রী সহিংস উগ্রবাদ বলতে আসলে তিনি বুঝতেই পেরেছেন না উগ্রবাদ বলতে কি বুঝিয়েছেন। মাননীয় স্পিকার, আমরা যে লক্ষ্য করি উগ্রবাদ বলতে কি বুঝায়, উগ্রবাদ বলতে শুধুমাত্র জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদ নয়। উগ্রবাদ হচ্ছে এমন একটি চেতনা বা আদর্শ, যে চেতনা যে আদর্শের মাধ্যমে একটি বাস যখন অ্যাক্সিডেন্ট করে তখন বাসের ড্রাইভারকে হত্যা করা হয়। উগ্রবাদ বলতে শুধুমাত্র জঙ্গিবাদ সন্ত্রাসবাদ নয়, উগ্রবাদ হচ্ছে একটি স্কুল ছাত্র যখন তার অপর স্কুলের স্টুডেন্টকে সহপাঠীকে হত্যা করছে, একজন সন্তান তার পিতামাতাকে যখন হত্যা করছে, আমরা সেটাকেই বলছি উগ্রবাদ। শুধুমাত্র সন্ত্রাস এবং জঙ্গিবাদকে উগ্রবাদ বলছে না। মাননীয় স্পিকার, এই যে চেতনা, এই আদর্শের জায়গাটিতে রাজনৈতিক অঙ্গীকারের মাধ্যমে মোকাবেলা করা সম্ভব নয়। তাই আমরা রাজনৈতিক অঙ্গীকারের চেয়ে সামাজিক অঙ্গীকারকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছি। মাননীয় স্পিকার, আজকে তারা একটি কথা বলেছেন মসজিদের ইমামের কথা, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন ইমাম। আমরা আজকে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী একটি দলের দলের প্রধান হওয়ার পরও তিনিও বুঝতে পেরেছেন এই সহিংস উগ্রবাদ রাজনীতিভাবে সম্ভব নয়। তাই তিনি মসজিদের ইমামদেরকে খুতবার মাধ্যমে সমাজের সকল মানুষকে অঙ্গীকারবদ্ধ করেছেন। মাননীয় স্পিকার,
আমরা যদি লক্ষ্য করি আজকের মাননীয় প্রধানমন্ত্রী এখানে উপস্থিত রয়েছেন, তিনিও এই কথাই বলেছেন, আমাদের ডিএমপি কমিশনার স্যার তিনিও বলেছেন উগ্রবাদ একটি সামাজিক সমস্যা, এবং তিনি সবাইকে কাঁধে কাঁধে হাত মিলিয়ে এই সামাজিক সমস্যা মোকাবেলার কথা তিনিও স্বীকার করেছেন। মাননীয় স্পিকার, তাহলে সরকারের দল কিভাবে রাজনৈতিক অঙ্গীকারের কথা বলছে? একটা প্রশ্ন নেই জি। জি, আপনি বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন যে এটা একটি সমস্যা এবং তিনি মাদ্রাসার ধর্মীয় খুতবার কথা বলছেন, কিন্তু এই খুতবাটি তিনি কিভাবে করেছেন? রাজনৈতিক ছাড়া কি তিনি সামাজিক ভাবে করতে পেরেছেন? তিনি কিন্তু রাজনৈতিক ভাবে করেছেন। আপনি বিষয়টি অস্বীকার করতে চাচ্ছেন। দল হয়তো বুঝতেই ভুল করেছেন। রাজনৈতিক দল আর রাষ্ট্র কিন্তু এক নয়। একটি ব্যক্তি যখন রাজনৈতিক দল থেকে যখন ক্ষমতায় চলে যায় তখন কিন্তু সে শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নয়, সে রাষ্ট্রের সকলের জন্য, তিনি সকলের জন্য সামাজিকভাবে এই উদ্বুদ্ধ করার জন্য তিনি মূলত ইমামদেরকে বলেছেন। আমরা আজকে বলতে চাই সামাজিক অঙ্গীকার কোন কোন উপাদানের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। এক হচ্ছে পারিবারিক মেলবন্ধন, 2 সঠিক ধর্মীয় শিক্ষা, 3 বাঙালি সংস্কৃতি ও মূল্যবোধের চর্চা ও বিকাশ, 4 শিক্ষায় মৌলিক সমতা বিধান, 5 সমাজের সকল প্রতিষ্ঠানের সমন্বয়। স্পিকার, আমরা যদি লক্ষ্য করি সহিংস উগ্রবাদ মোকাবেলায় সামাজিক অঙ্গীকার যে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা দুটি তত্ত্বের মাধ্যমে প্রমাণ করে দিয়ে যাব। স্পিকার, অ্যালবার্ট জে রেজার দ্য ফেলার অফ কন্ট্রোল মেকানিজম থিওরি, যেখানে বলা হয়েছে সমাজ, পরিবার ও পারিপার্শ্বিক কাঠামোর কোন একটি যদি কাজ না করে তাহলে সমাজ তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, অর্থাৎ সেখানে উগ্রবাদের জন্ম হয়। স্পিকার, আমরা একটি থিওরির দিকে আমরা লক্ষ্য করছি, দ্য মাইক্রো সোশিয়াল পার্সপেক্টিভ থিওরি, যেখানে বলা হচ্ছে অপরাধ দমনে সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গীকারই হচ্ছে অন্যতম। স্পিকার, এই তথ্যগুলো প্রমাণ করে রাজনৈতিক অঙ্গীকারের চেয়ে সামাজিক অঙ্গীকার অধিক বেশি গুরুত্বপূর্ণ। আপনি যে কোনো একটি ঘটনা দেখিয়ে যান যেখানে আপনারা শুধুমাত্র সামাজিক অঙ্গীকার দিয়ে বিশ্বের কোথাও সহিংস উগ্রবাদ বন্ধ করতে সক্ষম হয়েছে। আমরা দেখতে পাচ্ছি নেদারল্যান্ড, যেখানে তাদের অপরাধী না থাকার কারণে জেলখানাকে বন্ধ করে দিতে হয়েছে। আমরা যদি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে লক্ষ্য করি, সামাজিক অঙ্গীকারের মাধ্যমে পলিও নিধন করা সম্ভব হয়েছে, স্যানিটেশন ব্যবস্থা সম্ভব হয়েছে। স্পিকার, আমি বলতে চাই 8 মে 2017 মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য বলেছেন উগ্রবাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন, তিনি কিন্তু রাজনৈতিক প্রতিরোধের কথা বলেননি। স্পিকার, আমরা যে লক্ষ্য করি 25শে মার্চ সহিংস উগ্রবাদ দমনে ভারত মহাসাগরের 14টি দেশের পুলিশ প্রধানরা সামাজিক অঙ্গীকারের কথা বলেছেন। মূলত এই কারণে রাষ্ট্র, পরিবার, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম, সোশ্যাল সমাজ সকলেই আজকে সামাজিক অঙ্গীকারের দিকে গুরুত্ব দিচ্ছেন। স্পিকার, এমনকি সমাজে আমরা বসবাস করছি যে সমাজের মধ্যে ডাক্তারের চেয়ে কবিরাজের মূল্য বেশি, যে সমাজের মধ্যে স্পিকার আজকে লজিক থেকে ম্যাজিকের গুরুত্ব বেশি। স্পিকার, এমন একটি সমাজকে যদি আমরা সোনার বাংলা গড়তে চাই তাহলে নেপোলিয়নের সেই কথার দিকে আমাদেরকে যেতে হচ্ছে, তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি দিব। আমরা আজকে এই মহান সংসদে বলতে চাই আমাকে একটি অঙ্গীকারবদ্ধ সমাজ দেন, আমরা সহিংস উগ্রবাদ মুক্ত একটি রাষ্ট্র উপহার দিব। ধন্যবাদ স্পিকার, ধন্যবাদ উপস্থিত সকলকে। ধন্যবাদ আজকের বিরোধী দলীয় নেতাকে তার বক্তব্যের জন্য। পারিবারিক মেলবন্ধন নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের উগ্রবাদের বিরুদ্ধে সামাজিক যে গণজাগরণ সেটি করা ছাড়া কোনোভাবেই আমরা রাজনৈতিক সিদ্ধান্ত দিয়ে আমাদের উগ্রবাদ সহিংসতা মোকাবেলা করতে পারবো না। বলছে এই সমাজে যদি ডাক্তারের চেয়ে কবিরাজের মূল্য বাড়তেই থাকে তাহলে সেই সমাজে কিন্তু আমরা কোনোভাবেই আমাদের যে শিল্প সংস্কৃতি, আমাদের যে উগ্রবাদ সহিংসতাকে আমরা প্রতিহত করতে পারবো না। এবং সেই কারণেই বলছে যে আমাদের আজকের যে বিষয়টি যে সহিংস উগ্রবাদ মোকাবেলায় রাজনৈতিক গুরুত্বের চাইতে সামাজিকভাবে প্রতিহত করা সম্ভব বলে এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে আমাদের আজকের বিরোধী দলের পক্ষ থেকে মাননীয় বিরোধী দলের নেতা। আমরা শুনবো এই প্রতিযোগিতায় মাননীয় ছায়ামন্ত্রী স্মৃতি আক্তারের কাছ থেকে এই পর্যায়ে তার বক্তব্য। সহিংস উগ্রবাদ মানবতাকে করেছে ছারখার, মোকাবেলার পথ সামাজিক নয় রাজনৈতিক অঙ্গীকার। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে আজকের এই সংসদে বক্তব্য প্রদানের সুযোগ দানের জন্য। মাননীয় স্পিকার, যে দেশের ঠিকাদারি থেকে শুরু করে রাষ্ট্রের আইন প্রণয়ন, বাস্তবায়ন, সচেতন তৈরি, এমনকি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থাকে রাজনৈতিক দলের হাতে, সে দেশের সহিংস উগ্রবাদের মতো একটি বৈশ্বিক সমস্যা সামাজিক অঙ্গীকার দ্বারা মোকাবেলা করা কখনোই সম্ভব নয়। মাননীয় স্পিকার, আজ এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন অত্যন্ত সজ্জন ব্যক্তি ডিএমপি কমিশনার জনাব আসাদুজ্জামান মিয়া। তিনি গত 17 মে লালবাগের একটি কমিউনিটি পুলিশিং এর সমাবেশে বলেন, দেশের যে কোনো খারাপ পরিস্থিতিতে ডিএমপি বুক পেতে প্রতিরোধ করেছে। আমরা সুদৃঢ়ভাবে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা যেখানে জঙ্গি আছে সেখানে জঙ্গিদেরকে নির্মূল করব। মাননীয় স্পিকার, আমরা গর্বিত হই। মাননীয় স্পিকার, আমরা আশাবাদী হই যখন রাজনৈতিক নেতৃত্বদানকারী সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উনি এমন কথা বলেন, যার প্রেক্ষিতে আমরা বলতে পারি জঙ্গিবাদ সহিংসতা মোকাবেলায় সামাজিক অঙ্গীকার চেয়ে রাজনৈতিক অঙ্গীকার বেশি গুরুত্বপূর্ণ। মাননীয় স্পিকার, আপনি অবগত আছেন সম্প্রতি বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে তাবলিগ জামাতের 2 পক্ষের মধ্যে বিভেদ ও সহিংসতার সৃষ্টি করা হয়। এখানেও কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সক্রিয় নির্দেশনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী দফায় দফায় তাবলিগ জামাতের সাথে অনুসারীদেরকে সহিংসতার হাত থেকে রক্ষা করেন। মাননীয় স্পিকার,
আপনি নিশ্চয়ই অবগত আছেন আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছিল সেই মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচার কার্য কিন্তু সম্পন্ন হচ্ছে কেবলমাত্র রাজনৈতিক অঙ্গীকারের মাধ্যমে। সেখানে কিন্তু কোনো সামাজিক অঙ্গীকারের হাত নেই। মানে স্পিকার, 2009 সালের নির্বাচনী অঙ্গীকারের ইশতেহারের প্রধান অঙ্গীকার ছিল এই যুদ্ধাপরাধীদের বিচার করা। সেই অঙ্গীকারের ফলে কিন্তু আজকে আমরা জাতি হিসেবে কলঙ্কমুক্ত। মানে স্পিকার, শুধু যুদ্ধাপরাধীদের বিচারই নয়, বঙ্গবন্ধু হত্যা, 21শে আগস্ট গ্রেনেড হত্যা, জাতীয় চার নেতা হত্যা এবং প্রত্যেকটি হত্যাকাণ্ডের 10টা অস্ত্র মামলা সহ প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার কিন্তু সম্ভব হচ্ছে কেবলমাত্র আমাদের রাজনৈতিক অঙ্গীকারের মাধ্যমে। মানে স্পিকার, গত 29 অক্টোবর 2016 ফেসবুকে ধর্মীয় হানিকর পোস্টকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে হামলা আমরা কেউ ভুলে যাইনি, যেখানে হিন্দু সম্প্রদায়ের প্রায় শতাধিক বাড়িতে আগুন দিয়ে অর্ধ শতাধিক মন্দির ভাঙচুর করে সহিংসতা করা হয়, যার 48 ঘন্টার মাথায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন নাসিরনগরে হামলাকারী এবং এই হামলার উস্কানিদাতা যেই হোক না কেন তাদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না, যার 72 ঘন্টার মধ্যে 33 জনকে আটক করা হয়। মানে স্পিকার, রাজনৈতিক অঙ্গীকার ছাড়া কোনো সামাজিক অঙ্গীকার সেখানে ভূমিকা রাখেনি। মানে স্পিকার, শুধু তাই নয়, টাঙ্গাইলের সাংসদ আমানুর রহমান নারায়ণগঞ্জের আলোচিত 7 খুন হত্যা মামলা, পিলখানা হত্যাকাণ্ড এবং ব্লগার অভিজিৎ হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম সম্পন্ন হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক অঙ্গীকারের মাধ্যমে। মাননীয় মন্ত্রী একটা প্রশ্ন, জি প্রশ্নটি করুন। আমি আমার বন্ধুর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে উগ্রপন্থী আচরণ করে তাকে জখম করে ফেললাম। এই জখমকে আপনি কোন অঙ্গীকার দিয়ে প্রতিরোধ করবেন? আপনি তো সহিংস উগ্রবাদের সংজ্ঞাটাই বুঝেননি। সহিংস উগ্রবাদ বন্ধুর সাথে মারামারি করে আপনি কাটাকাটি করেছেন, এটা সহিংস উগ্রবাদ নয়। মানে স্পিকার, আমরা দেখেছি 2014 সালের নির্বাচনের সময় শত শত সহিংসতায় শত শত প্রাণহানি ঘটেছে, কিন্তু 2018 সালের নির্বাচনের পূর্বে প্রত্যেকটি রাজনৈতিক দলই কিন্তু অঙ্গীকার করছে তারা কোন ধরনের সহিংসতা চায় না, যার ফলে কিন্তু 2018 সালের জাতীয় সংসদ নির্বাচন সব সুষ্ঠুভাবে এবং সহিংসতা মুক্তভাবে সম্পন্ন হয়েছে, যেখানে সহিংসতার পরিমাণ আগের চেয়ে অনেকটাই কমে এসেছে। মানে স্পিকার, সবশেষে বলতে চাই, আসুন আমরা কাদা ছুড়াছুড়ি রাজনীতি, একে অপরকে দোষারোপের রাজনীতি বাদ দিয়ে সকল রাজনৈতিক দল, আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন সকলে ঐক্যবদ্ধ হয়ে সহিংস উগ্রবাদ মোকাবেলা করি। আমার সোনার বাংলা গড়তে সহিংস উগ্রবাদের সাথে আপোষ না করে সমস্যারে সকলে গেয়ে উঠি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সুতরাং আজকের এই সংসদে এই বক্তব্যটি যাতে, এই প্রস্তাবটি যাতে সর্বসম্মতিতে গৃহীত হয় তার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এসেই বললো আজকে আমাদের ডিএমপি সহ পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বুক পেতে মানুষের নিরাপত্তা রক্ষায় কাজ করে যাচ্ছে। তারা বলেছে নাসিরনগর থেকে আরম্ভ করে অভিজিৎ হত্যা মামলা থেকে আরম্ভ করে 10টা অস্ত্র সবকিছু এবং আজকে যুদ্ধাপরাধীদের বিচার সবকিছু সম্পূর্ণ করতে পেরেছি আমরা শুধুমাত্র আমাদের রাজনৈতিক অঙ্গীকারের মাধ্যমে। কোনো সামাজিক অঙ্গীকার দিয়ে আমরা আমাদের এই যে সহিংস উগ্রবাদ মোকাবেলা আমরা করতে পারবো না, কারণ সেটার জন্য আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ রাষ্ট্রের সকল সক্ষম ব্যক্তিদের সহযোগিতা দরকার রয়েছে। আমরা শুনলাম মাননীয় মন্ত্রীর বক্তব্য। এবার আমরা শুনবো আমাদের আজকের এই ছায়া সংসদের জামিয়া কাসিমা কামিল মাদ্রাসা থেকে আগত সেই দলের মাননীয় বিরোধী দল উপনেতা ওবায়দুর রহমানের কাছ থেকে তার বক্তব্য। বন্ধু তোমার ছাড়ো উদ্বেগ, সুতীক্ষ্ণ করচিত্ত, বাংলার মাটি দুর্জয় ঘাটি, বুঝিনিক দুর্বৃত্ত। মাননীয় স্পিকার, সহিংস উগ্রবাদের মতো একটি স্পর্শকাতর জাতীয় সমস্যাকে ভঙ্গুর, ক্ষণস্থায়ী ও অস্থিতিশীল রাজনৈতিক অঙ্গীকারের মাধ্যমে মোকাবেলার কথা বলে যেন জনগণের সামনে কোনো তামাশার নাটক মঞ্চায়িত না হয়, সেই প্রেক্ষিতে আজকে আমাদের বিরোধিতা। ধন্যবাদ মাননীয় স্পিকার, মহান সংসদে আমার কথা বলার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, শুরু করছি আমাদের সরকারি দলের কিছু অযৌক্তিক যুক্তির খণ্ডনের মাধ্যমে। মাননীয় স্পিকার, আমাদের বিরোধীদের উপনেতা বলে গেলেন নাসিরনগরে হামলার কথা। মাননীয় স্পিকার, যখন আমরা শুনি নাসিরনগরে হামলাটি হয়েছিল একটি রাজনৈতিক সমাবেশের পর, অর্থাৎ আমরা বুঝতেই পারি এই রাজনৈতিক সমাবেশই ওই হামলার উস্কানিদাতা। মাননীয় স্পিকার, তাহলে এখানে তো রাজনৈতিক অঙ্গীকার, হামলা উস্কানি দিচ্ছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তিনি বলে গেলেন 2018 সালের নির্বাচন নাকি সুষ্ঠু হয়েছিল। 22 জনের লাশ পড়ার পরেও যদি সেটি সুষ্ঠু হয়, তাহলে কত শত লাশ দেখলে আপনারা সেটাকে সুষ্ঠু মনে করবেন না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, উইকিপিডিয়াতে উগ্রবাদের সংজ্ঞায়নে প্রথমে বলা হচ্ছে এক্সট্রিমিজম ইজ এ সোশ্যাল প্রবলেম, অর্থাৎ উগ্রবাদ একটি সামাজিক সমস্যা, আর সমস্যা যেখানে সমাধান তো সেখান থেকেই করতে হবে। পেট ব্যথার জন্য কপালে মলম ঘষলে তো কোনোই উপকার হবে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, শুটকির হাটে যদি বিড়াল চৌকিদার হয় তাহলে ওই হাটের কি অবস্থা হবে বুঝতে পারছেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মাদকের বিরুদ্ধে সরকারের নেওয়া জিরো টলারেন্স নীতি আমরা দেখেছি মাননীয় স্পিকার, কিন্তু তার পর্দার পিছনের দৃশ্য সম্পূর্ণ আলাদা মাননীয় স্পিকার। এই যে 15 ফেব্রুয়ারি প্রথম আলো পত্রিকার খবর, ছাড় পাচ্ছেন রাজনৈতিক নেতাদের অনেকে। মাননীয় স্পিকার, এখানে সুস্পষ্টভাবে বলা হয়েছে রাজনৈতিক নেতাদের পাশাপাশি মাদকের সঙ্গে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই যে সরষের ভিতর বুথ, এই বুথ রাজনৈতিক অঙ্গীকারের মাধ্যমে
মোকাবেলা করা অসম্ভব। মাননীয় স্পিকার, সিঙ্গাপুর ভিত্তিক ইন্টারন্যাশনাল সেন্টার ফর পলিটিক্যাল ভায়োলেন্স অ্যান্ড টেরোরিজম রিসার্চের দেওয়া তথ্য মতে রাজনৈতিক সহিংসতায় দক্ষিণ এশিয়ার সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হচ্ছে আমাদের বাংলাদেশ। মাননীয় স্পিকার, বাংলাদেশের একটা প্রশ্ন নির্বাচন একটু নেই, মাননীয় সদস্য, সংসদ সদস্য প্রশ্নটি করুন। আপনি বলে গেলেন রাজনৈতিক নেতারা নাকি ছাড় পাচ্ছে আইনের ফাঁকফোকর বলে। যখন প্রাক্তন সাংসদের পুত্র আজকে শাস্তি পায়, সেটির ব্যাপারে আপনি কি বলবেন? মাননীয় স্পিকার, এই যে নাসিরুন্নগরের যে হামলা কথা বলে গেছি, সেখানে রাজনৈতিক উস্কানিতেই সেই হামলাগুলো হয়েছে। মাননীয় স্পিকার, যখন প্রাক্তন সংসদের কথা বলা হচ্ছে তখন বুঝতে হবে সেই সংসদ আর এখন বর্তমান নেই, সে প্রাক্তন হয়ে গেছে। মাননীয় স্পিকার, বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক সহিংসতা একটি চিত্র আমি সংসদে তুলে ধরছি। মাননীয় স্পিকার, 2018 সালের নির্বাচন কেন্দ্রিক সহিংসতায় নিহত হয়েছে মোট 22 জন, 2014-তে 57 জন, 2008-এ 3 জন এবং 2001-এর নির্বাচনে 38 জন। মাননীয় স্পিকার, এটি সূত্র হচ্ছে দ্য ডেইলি স্টার পত্রিকা, 31 ডিসেম্বর 2018, প্রথম আলো অনলাইন 5 জানুয়ারি 2014। মাননীয় স্পিকার, নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেছেন সংঘাত সহিংসতা রাজনৈতিক সংস্কৃতির অংশ। মাননীয় স্পিকার, সহিংসতাকে যারা সংস্কৃতি বানিয়ে নিয়েছে তাদের দ্বারা কিভাবে সহিংস উগ্রবাদ মোকাবেলা সম্ভব হবে? মাননীয় স্পিকার, বিখ্যাত দার্শনিক অ্যারিস্টটল বলেছেন যে ব্যক্তি সমাজের অন্তর্ভুক্ত নয় সে হয় ফেরেশতা না হয় পশু। ঠিক সেই দৃষ্টিকোণ থেকে মাননীয় স্পিকার, আমি অসংখ্য দলিলের মাধ্যমে প্রমাণ করেছি রাজনীতি সহিংসতাকে উস্কে দেয়। মাননীয় স্পিকার, আপনারা যে রাজনৈতিক অঙ্গীকারের কথা বলেছেন, আমি প্রশ্ন করেছিলাম সেই অঙ্গীকার বাস্তবায়নের রূপরেখাটা কি হবে, সেটিও আপনারা দেখে যেতে পারেননি। মাননীয় স্পিকার, আমি এমন একটি সামাজিক অঙ্গীকারের কথা বলছি যেখানে রাজনীতিবিদ থেকে শুরু করে ছাত্র, শিক্ষক, পেশাজীবী, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ অন্তর্ভুক্ত থাকবে। মাননীয় স্পিকার, আমরা তো সেই সামাজিক অঙ্গীকারের কথা বলছি যে সামাজিক অঙ্গীকার দেখেছি 52-তে, 69, 71 কিংবা 90-এ। মাননীয় স্পিকার, আমরা সামাজিক অঙ্গীকারের মাধ্যমে যদি 52-তে একটি ভাষা পেতে পারি, 71-এ আমাদের একটি স্বাধীন ভূখণ্ড পেতে পারি, 90-এ যদি আমরা গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে পারি, তাহলে এই সামাজিক অঙ্গীকারের মাধ্যমে সম্ভব হবে সহিংস উগ্রবাদ মুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠন করা। তাই তার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, সহিংস উগ্রবাদ মোকাবেলায় ঘরে ঘরে দুর্গ গড়ে তুলুন। এবারের সংগ্রাম সহিংস উগ্রবাদ মুক্ত সোনার বাংলাদেশ গড়ার সংগ্রাম। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমাদের আজকের এই বিরোধী দলের উপনেতাকে। তিনি 52, 70, 71, 90-এর গণ আন্দোলনের কথা বললেন এবং সকল কিছুতেই যে সামাজিক যে প্রতিজ্ঞা, সামাজিক অঙ্গীকারের মধ্য দিয়ে কিন্তু এগুলি আমরা সাকসেসফুলি সমাপ্ত করতে পেরেছি বলে তিনি বলেছেন। আমরা শুনছিলাম আমাদের আজকের এই ছায়া সংসদে সহিংস উগ্রবাদ বিরোধী বিতর্ক প্রতিযোগিতা, যেখানে আমাদের সাথে মানুষের জন্য ফাউন্ডেশন এবং সম্প্রীতি প্রকল্প আমাদের সাথে যুক্ত রয়েছে ডিবেট ফর ডেমোক্রেসির সাথে, এবং একই সাথে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত হয়েছেন তিনি হচ্ছেন আমাদের সম্মানিত ডিএমপি কমিশনার জনাব আসাদুজ্জামান স্যার। তিনি তার বক্তব্য দিবেন আমাদের আয়োজনের শেষে। তবে এখন আবার একটু শুনে নেই সরকারি দলের সংসদ সদস্যের বক্তব্য, এবং সেই কারণে আহ্বান করছি মাননীয় সদস্য লতিকা হালদারকে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করার জন্য। যখন একটি দুর্ঘটনার দায়ে বাস চালককে পেটানো হয়, তখন আপনার ওই সামাজিক সভ্য মানুষগুলোই কিন্তু ওই বাস চালকটিকে পেটায়। তখন আমার পুলিশ বাহিনীকে এসে ওই মানুষটিকে বাঁচাতে হয়। মাননীয় স্পিকার, আজকে বিরোধী দল কোন সামাজিক অঙ্গীকার কথা বলছে? যে সমাজে ধর্ষকের শাস্তি ও ধর্ষিতার সাথে বেঁধে, নাকি যে সমাজে মানুষকে বিশ্বাস করা যায় চাঁদেও নাকি মানুষের ছবি দেখা যায়, নাকি যে সমাজে মানুষকে বিশ্বাস করা যায় ডুব দিলে নোংরা জলে রোগ সারবে সর্বকালের? মাননীয় স্পিকার, সে সমাজে অঙ্গীকার করবে তাও সহিংস উগ্রবাদ মোকাবেলা, খুব বড়ই হাস্যকর। মাননীয় স্পিকার, আমাদের এখানে উপস্থিত আজকের আমাদের প্রধান অতিথি ডিএমপি কমিশনার জনাব আসাদুজ্জামান মিয়া স্যার গত 5 জুন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের এক মত বিনিময় সভায় বলেন, বাংলাদেশে এখন জঙ্গিবাদের কোনো নেটওয়ার্ক নেই, সব ঘুরিয়ে দিয়েছে পুলিশ। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ নির্মূল করাই এখন প্রধান চ্যালেঞ্জ, কেননা এসব সুশাসন প্রতিষ্ঠার প্রতিবন্ধকতা। মাননীয় স্পিকার, গত 40 বছরে সুন্দরবন, পটুয়াখালী, মহেশখালী ও তার আশেপাশের মৎস্যজীবীদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল জলদস্যুদের উৎপাতে। তখন 2012 সালে জলদস্যুদের আত্মসমর্পণের ব্যবস্থা করা হলো, তা ছিল মন্থর গতিতে। কিন্তু যখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দেন জলদস্যুরা আত্মসমর্পণ করলে তাদের কাজ ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে, তার ঠিক পরপরই আমরা দেখতে পাই মাস্টার বাহিনীর 10 জন সদস্য 52টি আগ্নেয়াস্ত্র ও 3409 রাউন্ড গুলি সহ আত্মসমর্পণ করে। এছাড়া ইলিয়াস বাহিনী, আলম বাহিনী ও শান্ত বাহিনী সহ প্রায় 32 বাহিনীর 317। আচ্ছা, আমরা একটা প্রশ্ন নেই, আমরা প্রশ্ন নেই একটা প্রশ্নটা শুনতে চাই। মাননীয় স্পিকার, ওনারা বারবার বলে যাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর কথা। আমরা দেখছি জামিন নিয়ে লাপাত্তা 200 দুর্দর্শ জঙ্গি 23 জানুয়ারি যুগান্তরে এসেছে 2016। 200 জঙ্গি লাপাত্তা হয়ে যায় জামিন নিয়ে, এইভাবে যে তারা আইনের কথা বলছে, এই আইনের ফাঁকফোকর দিয়ে যখন জঙ্গিরা বের হয়ে যাচ্ছে তখন ওনারা কিভাবে রাজনৈতিক অঙ্গীকারের মাধ্যমে সমাধান করবে, আশা করি উত্তর দিয়ে যাবে। ধন্যবাদ মাননীয় বিরোধী দলের সদস্যকে। হ্যাঁ, আমরা এটাই বলছি, আইনের ফাঁক ফোকর দিয়ে যাতে আর কোনো জঙ্গি, কোনো সন্ত্রাসী যাতে পালাতে না পারে, তার জন্যই আমরা একটি সঠিক রাজনৈতিক অঙ্গীকার চাচ্ছি এবং সেই রাজনৈতিক অঙ্গীকারের বাস্তবায়ন চাচ্ছি। মাননীয় স্পিকার,
যখন এতগুলো দস্যু আত্মসমর্পণ করে সেখানে কিন্তু কোনো সামাজিক অঙ্গীকার ছিল না, ছিল না কোনো সামাজিক আন্দোলন, ছিল আমাদের রাজনৈতিক অঙ্গীকার। মাননীয় স্পিকার, এর কারণে আজকে আমরা সুন্দরবনকে দস্যু মুক্ত করতে পেরেছি। মাননীয় স্পিকার, একজন বেকার যখন কাজের অভাবে তার নিজের চাহিদা ও নিজের পরিবারের চাহিদাগুলো পূরণ করতে ব্যর্থ হয়, তখনই সে 500 টাকার বিনিময়ে তার হাতে তুলে নেয় পেট্রোল বোমা, তখনই সে লিপ্ত হয় সহিংসতামূলক কাজে। কেননা মাননীয় স্পিকার, তার হাতে নেই কোনো কাজ, তার ঘরে নেই কোনো ভাত, তাই সে বাধ্য হয় তার সকল মূল্যবোধ, সকল নৈতিকতাকে বিসর্জন দিয়ে সহিংস উগ্রবাদমূলক কাজে লিপ্ত হতে। আর তখনই যদি আমরা আমাদের রাজনৈতিক অঙ্গীকারের মধ্য দিয়ে একটি কাজ তার হাতে তুলে দিতে পারি, তখনই সে সহিংস উগ্রবাদমূলক কাজে লিপ্ত হবে না। তাই আমাদের সরকার এবারে ইশতেহারে বলেছে তারা বেকারের হার 13% নামিয়ে আনবে এবং 1.5 কোটির মতো নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে। মাননীয় স্পিকার, আমরা একটা প্রশ্ন নেই, প্রশ্ন নিতে মাননীয় স্পিকার, যারা আত্মঘাতী বোমা হামলা করে তাদের তো মৃত্যু ভয় নেই, তাদের জন্য মৃত্যুদণ্ডের চেয়েও কঠিন একটি আইন দেখে যাবেন। যারা আত্মঘাতী হামলা করে তারা মতাদর্শ দ্বারা পরিচালিত, আর মতাদর্শকে শুধুমাত্র মতাদর্শ দ্বারাই প্রতিরোধ করা সম্ভব। কেননা বিষয় সম্পর্ক প্রশ্ন মাননীয় স্পিকার, আপনি রাজনৈতিক অঙ্গীকারের মাধ্যমে মোকাবেলা করবেন, রাজনৈতিক অঙ্গীকার কি কোনো মতাদর্শ মাননীয় স্পিকার? রাজনৈতিক অঙ্গীকার হলো মতাদর্শ না। মতাদর্শ আমার হাতে রয়েছে। মতাদর্শ এটি আমাদের মতাদর্শ, যেটি র‍্যাব কর্তৃক প্রকাশিত একটি বই, যেটি ধর্মীয় অপব্যাখ্যার কারণে আমরা আমাদের তরুণ সমাজকে দেখছি তাদের মগজ ধোলাই হতে। এখানে কি লেখা আছে? হত্যাকারী পৃথিবীতে যদি তার হত্যার যথোপযুক্ত শাস্তি গ্রহণ না করে, তওবা না করে, বা তার বিচার করা না যায়, কিংবা তার হত্যার বিষয়টি গোপন থাকে, তাহলে উক্ত হত্যাকারীকে পরকালে মহাশাস্তির ব্যবস্থা পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে উল্লেখ আছে। সূরা আল ইমরান আয়াতের 21 নং আয়াতে এটি বলা হয়েছে। মাননীয় স্পিকার, আজ আমরা মতাদর্শকে মতাদর্শ দ্বারা প্রতিহত করতে চাই। আজ আমাদের বাংলাদেশে অ্যাপস বের হচ্ছে, হ্যালো সিটি নামক অ্যাপস, যেটি দ্বারা আমরা যে কোনো ভাবে যে কোনো জঙ্গির খবর সরাসরি পুলিশের কাছে পৌঁছে দিতে পারবো। এটি সম্ভব হচ্ছে শুধুমাত্র আমার রাজনৈতিক অঙ্গীকারের দ্বারা। মাননীয় স্পিকার, আজকাল যে বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ধর্মীয় উস্কানিমূলক ভিডিও, ধর্মীয় ভুল ব্যাখ্যার মাধ্যমে তরুণদের মগজ ধোলাই করা হয়, ওই ওয়েবসাইটগুলো নিয়ন্ত্রণ কিভাবে সামাজিক অঙ্গীকার দ্বারা সম্ভব? আজ আমাকে দেখিয়েছেন কিভাবে আপনি ওয়েবসাইটগুলোকে সামাজিক অঙ্গীকার দ্বারা নিয়ন্ত্রণ করবেন। এটি শুধুমাত্র সম্ভব আমার রাজনৈতিক অঙ্গীকার দ্বারা। আজকে সেই রাজনৈতিক অঙ্গীকার আমি আমার সমাজের প্রতিটি স্তরে প্রতিটি কোষে বাস্তবায়ন করতে চাই। তাই আজকের এই সংসদে এই প্রস্তাবটি যেন সর্বসম্মতিক্রমে গৃহীত হয় তার জোর দাবি জানাচ্ছি। এবং সবশেষে বলছি, সহিংস উগ্রবাদের আধার কলঙ্ক দূর করবে আমার রাজনৈতিক অঙ্গীকারের মাধ্যমে উদিত উষার আলো। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ লতিকা হালদার। আমরা শুনছিলাম তার বক্তব্য, এবারে শুনবো আমরা আমাদের সদস্য মাননীয় বিরোধী দলের সালাউদ্দিনের কাছ থেকে এই পর্যায়ে তার বক্তব্য। হাইরে কপাল বন্ধ, চোখ থাকিতে অন্ধ, এ জীবন জইলা পুইরা শেষ তো হইল না, বানাইল মণিকার এমনই অলংকার, কোনোদিন কারো গলায় শোভা তো পাইল না। আজকে সরকার দল কর্তৃক উত্থাপিত প্রস্তাব অনুযায়ী যদি সামাজিক অঙ্গীকারের চেয়ে রাজনৈতিক অঙ্গীকারকে বেশি গুরুত্ব আরোপ করা হয়, তাহলে সেই অঙ্গীকার কবিতার ওই অলংকারের মতো হবে, যার সুফল আমরা কোনোদিনই পাবো না। মাননীয় স্পিকার, সরকার দলের তৃতীয় বক্তা বলে গেলেন জলদস্যুদের আত্মসমর্পণ করার কথা। মাননীয় স্পিকার, জলদস্যুদের যদি আত্মসমর্পণ করে আর তাদেরকে যদি পুনর্বাসনের সুযোগ দেওয়া হয়, তার মানে কি এই নয় যে এর দ্বারা জলদস্যুদেরকে আরো উস্কানি দেওয়া হচ্ছে যাতে তারা আরো বেশি করে দস্যুগিরি করতে পারে? মাননীয় স্পিকার, 2016 সালের 7 আগস্ট গার্ডিয়ান পত্রিকায় উগ্রবাদ মোকাবেলার উপায় প্রসঙ্গে বলা হয়েছে উগ্রবাদ আদর্শের সৃষ্টি, তাদেরকে মোকাবেলা করতে নতুন আদর্শের প্রয়োজন। ঠিক এই জায়গাটি থেকে কথা বলছে মাননীয় স্পিকার। আজকে দু একজন উগ্রপন্থীকে নিধন করে কিংবা শাস্তি দিয়ে উগ্রবাদ নামক যে মতাদর্শ রয়েছে তাকে আপনি কখনোই শেষ করে দিতে পারবেন না, বরং তার জন্য প্রয়োজন সামাজিক অঙ্গীকারের মাধ্যমে নতুন মতাদর্শের সৃষ্টি করা। মাননীয় স্পিকার, সামাজিক অঙ্গীকার যে সহিংস উগ্রবাদ মোকাবেলা করার একটি উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে শ্রীলঙ্কায়। সেখানে যখন তামিল টাইগার দ্বারা আক্রান্ত হয়েছিল তখন কিন্তু সে দেশের কোনো পদক্ষেপ প্রভাকরণকে রুখতে ব্যর্থ হয়েছিল। ঠিক তখনই মহেন্দ্র রাজা পাকসের সরকার সামাজিক অঙ্গীকার তৈরির মাধ্যমে সমৃদ্ধ শ্রীলঙ্কা করতে সক্ষম হয়েছিল। মাননীয় স্পিকার, উগ্রবাদ মোকাবেলার উপায় প্রসঙ্গে 19 নভেম্বর 2015 সালে গ্লোবাল রিসার্চে বলা হয়েছে উগ্রবাদ মোকাবেলা করতে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে, অর্থাৎ জনযোদ্ধারাই পারে সামাজিক অঙ্গীকারের মাধ্যমে উগ্রবাদকে মোকাবেলা করতে। গ্লোবাল রিসার্চ ভুল নাকি আপনারা ভুল? আশা করি প্রশ্নটির উত্তর দিয়ে যাবেন। মাননীয় স্পিকার, 8 সেপ্টেম্বর 2016 সালে প্রথম আলো আয়োজিত উগ্রবাদের বিপদ ও উত্তরণের উপায় শীর্ষক গোল টেবিল বৈঠকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন উগ্রবাদ মোকাবেলায় আমরা আপনাদের সহযোগিতা চাই। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, উনি কিন্তু আপনাদের বলতে আমাকে, আপনাকে, মিডিয়াকে, বুদ্ধিজীবীদেরকে সবাইকে উল্লেখ করেছেন। তিনি কিন্তু এখানে রাজনৈতিক অঙ্গীকারের কথা বলেননি, তিনি এখানে সামাজিক অঙ্গীকারের কথাই বলেছেন। মাননীয় স্পিকার, 2016 সালের 23 আগস্ট তৎকালীন শিক্ষামন্ত্রী অভিভাবকদের উদ্দেশ্যে বলেছিলেন তাদের সন্তানদের প্রতি দৃষ্টি রাখতে। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, উনি কিন্তু পরিবার থেকেই সামাজিক অঙ্গীকারের চিপ মানব মস্তিষ্কে স্থাপন করার কথা বলেছেন, রাজনৈতিক অঙ্গীকারের চিপ মানব মস্তিষ্কে স্থাপন করার কথা বলেননি মাননীয় স্পিকার।
মাননীয় স্পিকার 2016 সালের 28 জুলাই জনকণ্ঠের অন্যতম কবি গবেষক ভাষা সংগ্রামী আহমেদ রফিক স্যার বলেছেন, জনগণের প্রত্যক্ষ পরোক্ষ সমর্থন ও সহযোগিতা ছাড়া কোনো দেশেই উগ্রবাদ মোকাবেলা করা সম্ভব নয়। মাননীয় স্পিকার, সহিংস উগ্রবাদ মোকাবেলার উপায় প্রসঙ্গে যেখানে রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, জ্ঞানী গুণীজন বলে যে সকল বিষয়কে কুট করে যাচ্ছেন, সেগুলো হলো সামাজিক আন্দোলন তৈরি করা, সচেতনতা বৃদ্ধি করা, মিডিয়ার ভূমিকা, ধর্মীয় মূল্যবোধ, পরিবারের সক্রিয়তা বৃদ্ধি, সাংস্কৃতিক আন্দোলন। আর এই প্রত্যেকটি বিষয় বাস্তবায়ন করার জন্য সর্বপ্রথম যে জিনিসটি প্রয়োজন সেটাই হচ্ছে সামাজিক অঙ্গীকার, আর তাই আমরা সামাজিক অঙ্গীকারে বেশি গুরুত্ব আরোপ করি। প্রশ্ন নেই। আমি এখানে বলতে চাই, আপনি বলে গেলেন ধর্মীয় মূল্যবোধ, সামাজিক সচেতনতা, গণমাধ্যম। আজ এগুলো কাদের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়? রাজনৈতিক অঙ্গীকার দ্বারা নয় কি? আপনার আজকে ধর্মীয় পাঠ্যপুস্তকটি কার দ্বারা পরিণত হয়? আমার সরকারের দ্বারা। আজকে মসজিদে যে খুতবা প্রচারিত হয় কার নির্দেশে? একই অভিন্ন খুতবা কার নির্দেশে প্রচারিত হচ্ছে আজ সারা বাংলাদেশে? কারণ সরকার প্রধান নিজেও বুঝতে পেরেছেন যে এখানে সামাজিকভাবে সচেতন করে অঙ্গীকারবদ্ধ করা উচিত। এই জন্যই তিনি ধর্মীয় সারা বাংলাদেশে একই ধরনের খুতবা ব্যবস্থা চালু করেছেন, একই ধরনের পাঠ্যপুস্তক করেছেন। মাননীয় স্পিকার, এই বিষয়গুলোকে বাস্তবায়ন করার জন্য তখনই সহিংস উগ্রবাদ মোকাবেলা করা সম্ভব হবে, আর তাই আমরা রাজনৈতিক অঙ্গীকারকেই বেশি গুরুত্ব আরোপ করছি। অতএব আমি এবং আমার দল এটি প্রমাণ করতে সক্ষম হয়েছি যে রাজনৈতিক অঙ্গীকারের চেয়ে সামাজিক অঙ্গীকারই বেশি গুরুত্বপূর্ণ। তাই এই প্রস্তাবটি যাতে এই সংসদে পাশ না হয় তার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এখানে দুপক্ষই এক ধরনের পাল্টাপাল্টি যুক্তি, পাল্টা যুক্তির মধ্যে আবদ্ধ হয়ে গিয়েছে। সকলের লক্ষ্য কিন্তু একটাই, সহিংস উগ্রবাদ বন্ধ করা। সুতরাং তাদের পক্ষ থেকে তাদের যুক্তি এবং সরকারের পক্ষ থেকে সরকারের যুক্তি, উভয় যুক্তিকে কিন্তু আমরা এখন গ্রহণ করছি যতক্ষণ পর্যন্ত বিচারকরা আমাদেরকে রায় না দেবেন, এবং তারপরই আমরা আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধানমন্ত্রীর বক্তব্য শুনবো। তবে তার আগে আমরা আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী নেতা যুক্তি খণ্ডন পর্বে তার 2 মিনিট বক্তব্য রাখবেন। আমি আহ্বান করছি মাননীয় বিরোধী নেতা মাসরুর আরিফিনকে এই পর্যায়ে পুনরায় তার বক্তব্য প্রদান করার জন্য। যে আধারে প্রথমে ছিলাম সে আধারেই আছি। আজকে সরকার দলীয় 3 জন সংসদ সদস্য তাদের বক্তব্য এত বেশি অন্ধকারাচ্ছন্ন করেছেন মাননীয় স্পিকার, তারা নিজেরাও কোনো আলোর পথ দেখতে পাচ্ছেন না। মাননীয় স্পিকার, আমি এবং আমার দল তথ্য, যুক্তি ও দলিল প্রমাণের ভিত্তিতে সহিংস উগ্রবাদ মোকাবেলায় সামাজিক অঙ্গীকারের সুনির্দিষ্ট রূপরেখা দেখিয়ে গিয়েছি, কিন্তু আমাদের আজকে সরকারি দল যে রাজনৈতিক অঙ্গীকারের কথা বলছেন তারা কোনো সুনির্দিষ্ট রূপরেখা দেখিয়ে যেতে পারেননি। মাননীয় স্পিকার, তাদের কিছু যুক্তিকে খণ্ডন করছি। তারা বলেছেন সহিংস উগ্রবাদের সংজ্ঞা দিয়েছেন। আমরা প্রথমেই বলেছি সহিংস উগ্রবাদ মানে শুধুমাত্র জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ নয়। সহিংস উগ্রবাদ হচ্ছে একটি ছেলে আরেকটি ছেলেকে যখন ঘরের কোণে, স্কুলের কোণে যখন আহত করছে, হত্যা করছে, তার যে মনের যে আদর্শ, তার অন্তরের যেই প্রেরণা, সেই জায়গা থেকে দূর করতে হবে। যদি সেই জায়গা থেকে দূর করে না করি তাহলে কিন্তু কখনোই রাজনৈতিকভাবে দূর করা সম্ভব নয়। মাননীয় স্পিকার, তারা উগ্রবাদ নামক আদর্শকে রাজনীতি দ্বারা মোকাবেলা করতে চান, একটি হাস্যকর পরিস্থিতি। মাননীয় স্পিকার, উগ্রবাদ নামক আদর্শকে মোকাবেলা করতে হলে আমাকে সামাজিক অঙ্গীকারের মাধ্যমে যেতে হবে। কেননা এই আদর্শ শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি এই শুধুমাত্র আদর্শ একটি জায়গায় সীমাবদ্ধ নয়, এটা প্রতিটি ঘরে ঘরে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে। পরিবার, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সকল জায়গা থেকে এটা নির্মূল করতে হবে। মাননীয় স্পিকার, তারা হেলোসিটি অ্যাপের কথা বলেছেন। আজকে সরকার দল বলেন আর আইন শৃঙ্খলা বাহিনী বলছি, আজকে আইন শৃঙ্খলা বাহিনী সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার জন্য এই হেলোসিটি অ্যাপ তৈরি করেছেন। মাননীয় স্পিকার, তারা সুনির্দিষ্ট কত দিনে কত তারিখে কোনো নির্দিষ্ট রূপরেখাও দেখিয়ে যেতে পারেননি। মাননীয় স্পিকার, তারা অস্ত্র জমা দেওয়ার কথা বলেছেন। আমরা দেখতে পাচ্ছি এই যে অস্ত্র জমা দিয়েছেন, এরা কিন্তু কোনো রাজনৈতিক দলের অঙ্গীকার নিয়ে অস্ত্র জমা দেননি, বরং তারা সামাজিক দায়বদ্ধতা থেকে অস্ত্র জমা দিয়েছেন। মাননীয় স্পিকার, আজকে তাদের এই যুক্তি দেখে আমরা বলতে চাই, তাদের এই কথার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে এমন একটি কথা, গোসল করিব, সাঁতার কাটিব, মাথা ভিজাইব না, সত্য জানিব, সত্য শুনিব, স্বীকার করিব না। মাননীয় স্পিকার, আজকের এই মহান সংসদে এই সরকার দল থেকে উত্থাপিত বিলটি মহান সংসদে যেন কোনোভাবেই পাশ না হয়, এর জোর দাবি জানি আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ উপস্থিত সকলকে। ধন্যবাদ। মাননীয় বিরোধী নেতা আবারও বললেন যে কোনোভাবে সামাজিক অঙ্গীকার ছাড়া আমরা সহিংস উগ্রবাদকে মোকাবেলা করতে পারবো না। আমরা শুনলাম তাদের বক্তব্য, এবং সর্বশেষে ওয়াইন্ড আপ সেশনে আহ্বান করছি আবারও মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রী ইসমত আরাকে পুনরায় যুক্তি খণ্ডন পর্বে তার বক্তব্য প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, তারা বলছেন আজকে তারা সামাজিক অঙ্গীকার নিয়ে হাঁটবেন, কিন্তু আমরা বলছি আমরা রাজনৈতিক অঙ্গীকার নিয়ে দৌড়াবো। মাননীয় স্পিকার, তারা বলে গেলেন যে সমাজে নাকি লজিকের চাইতে ম্যাজিকের বেশি, আবার এই সমাজকে দিয়ে নাকি তারা সামাজিক অঙ্গীকারবদ্ধ হবেন এবং সেই সমাজ আজকে সহিংস উগ্রবাদ মোকাবেলা করতে সক্ষম হবে। মাননীয় স্পিকার,
মাননীয় স্পিকার, তারা আরেকটি কথা বলে গিয়েছেন যে কোন একজন রাজনৈতিক ব্যক্তি বলেছেন যে সমাজকে সচেতন করতে। মাননীয় স্পিকার, সেই সমাজকে সচেতন করবেন যা তার জন্য যে সময়টা প্রয়োজন, সেই সময়ের মধ্যে যদি কেউ সহিংস উগ্রবাদমূলক কর্মকাণ্ড করে বসে তাহলে তারা কি ব্যবস্থা গ্রহণ করবেন? আদৌ সেটি তারা করে দেখিয়ে যেতে পারেননি। মাননীয় স্পিকার, আমাদেরকে সুনির্দিষ্ট করে তারা কিছু দেখিয়ে যেতে পারেননি। আরেকটি বিষয় তারা বলছেন সহিংস উগ্রবাদ নাকি একটি স্পর্শকাতর বিষয়। মাননীয় স্পিকার, আমার সমাজে যখন আজকে সহিংস উগ্রবাদের মতো ব্যাধি ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে, তারা প্যারাসিটামল দিয়ে নির্মূল করতে চাচ্ছে, তখন আমরা কিভাবে একটি স্পর্শকাতর বিষয় এটাকে বলি? মাননীয় স্পিকার, এটি তো আমার রাজনৈতিক সমস্যা, আর রাষ্ট্রের কোনো সমস্যা রাজনৈতিক অঙ্গীকার ছাড়া আপনারা কিভাবে সমস্যার সমাধান করতে কল্পনা করছেন? মাননীয় স্পিকার, তারা অত্যন্ত হাস্যকর একটি যুক্তি তারা বলেছেন যে আজকে আমাদের জলদস্যুরা যখন আত্মসমর্পণ করছে তারা নাকি আজকে উস্কানি প্রাপ্ত হচ্ছে। মাননীয় স্পিকার, তারা যদি আজকে আত্মসমর্পণ না করে ওখানে গিয়ে আমাদেরকে ধরে ধরে মেরে ফেলতো তাহলে বোধহয় আজকে তারা খুশি হতেন। মাননীয় স্পিকার, সহিংস উগ্রবাদ একটি বৈশ্বিক সমস্যা, আর এই বৈশ্বিক সমস্যার জন্য একজন মানুষের শুধু সচেতনতা প্রয়োজন নেই, কারণ সচেতনতা মানুষের নৈতিক মূল্যবোধ দ্বারা পরিচালিত হয়। যখন একটি মানুষ নিজের বিবেকবোধ থেকে বিতাড়িত হয়ে আসবে তখন তার সামাজিক অঙ্গীকারও উঠে যাবে, আর সেখানে আমাদের রাজনৈতিক অঙ্গীকারের আদর্শ। মাননীয় স্পিকার, যেখানে গিয়ে সামাজিক অঙ্গীকার শেষ হয় সেখানে গিয়ে আমার রাজনৈতিক অঙ্গীকার শুরু হয়। মাননীয় স্পিকার, তাই সব শেষে আমার এই রাজনৈতিক অঙ্গীকারের মাধ্যমে সহিংস উগ্রবাদ বন্ধ করার লক্ষ্যে আমাদের এই প্রস্তাবটি পাশ হওয়া অত্যন্ত জরুরি। মাননীয় স্পিকার, জোর দাবি রাখে। তাই আজকে সবশেষে বলতে চাচ্ছি, এই সংসদে এই প্রস্তাবটি যাতে গৃহীত হয় তার জোর দাবি জানাচ্ছি, এবং যাওয়ার আগে বলতে চাই, কেউ মানবে কেউ মানবে না, তা হবে না। আমাদের রাজনৈতিক অঙ্গীকারের মাধ্যমে আমরা সচেতনতাও করব, কেউ যদি সচেতন না হয় তাহলে আমরা বিচারের আওতাধীন এনে তাকে সংশোধনের ব্যবস্থাও করবো। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ এই ছায়া সংসদে মাননীয় সংসদ নেতাকে তার বক্তব্য প্রদান করার জন্য। বাংলাদেশের সর্বপ্রথম গণমাধ্যমে এই ধরনের বিতর্ক প্রতিযোগিতার আয়োজন, যেখানে কলেজ বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের পাশাপাশি মাদ্রাসা শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে, এবং সেই অংশগ্রহণের মধ্যে দিয়ে আমরা আমাদের যে জঙ্গিবাদ, সহিংসতা, উগ্রবাদকে মোকাবেলা করবার জন্য আমাদের সকলে মিলে যে একটা হলিস্টিক সিচুয়েশন তৈরি করা, সকলে মিলে একত্রিত হয়ে কাজ করা, সেই কাজের ওয়াদাবদ্ধ হয়ে আমাদেরকে সহযোগিতা করবার জন্য আমরা ধন্যবাদ জানাই ডিবেট ফর ডেমোক্রেসির পক্ষ থেকে মানুষের জন্য ফাউন্ডেশনের সম্প্রতি প্রকল্পকে। আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে পৃথিবীর অন্যান্য দেশের মতো পৃথিবীর বাংলাদেশেও কিন্তু সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে আমরা সমর্থ হয়েছে। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উগ্রবাদ, সহিংসতা সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে গিয়ে অনেক ধরনের নতুন নতুন অভিজ্ঞতা তারা অর্জন করেছে, এবং সেই ক্ষেত্রে তারা সফলতা অর্জন করতে সমর্থ হয়েছে। আমরা একটা কথা সবসময় বলবার চেষ্টা করি, আজকে সম্মানিত পুলিশ কমিশনার মহোদয় আছেন, যে কথাটি হচ্ছে গিয়ে যে শুধুমাত্র গ্রেপ্তার, হত্যা বা শাস্তি প্রদান করে কিন্তু সহিংসতা বা উগ্রবাদ থেকে আমরা আমাদের তরুণদেরকে, কিশোরদেরকে বা যারা এটার সাথে যুক্ত তাদেরকে ফিরিয়ে আনতে পারবো না। তাদের জন্য আমাদের দরকার মনস্তাত্ত্বিক একটা পরিবর্তন দরকার, তাদের মধ্যে পাঠ্যপুস্তকে লেখাপড়ার পরিবর্তন দরকার, আমাদের যে খোদবার কথা বলা হচ্ছে সেই খোদবার মধ্যে আমাদের যে পরিবর্তন আনা সেই ধরনের পরিবর্তন আনা দরকার। আমাদের ধর্মীয় স্কলার যারা রয়েছে, যারা পুরোহিত রয়েছে, যারা বিভিন্নভাবে রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছে, উপজেলা চেয়ারম্যান রয়েছে, তাদের সকলকে কিন্তু আমাদের সম্পৃক্ত করতে হবে। তাহলেই কিন্তু আমরা এই যে হত্যা, গ্রেপ্তার বা শাস্তি প্রদান করে যে সমাধান করতে পারছি না, আমরা এই জনগণকে, সকল শ্রেণী পেশার মানুষকে একত্রিত করে কিন্তু আমরা আমাদের আজকের যে সহিংসতা, উগ্রবাদ সেটি আমরা মোকাবেলা করতে পারব। এবং সে কারণে আজকে অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা বলতে চাই যে সহিংস উগ্রবাদ মোকাবেলার জন্য রাজনৈতিক অঙ্গীকারের পাশাপাশি সামাজিক অঙ্গীকারকেও আমরা গুরুত্ব দিচ্ছি। আমরা মনে করি রাজনৈতিক এবং সামাজিক অঙ্গীকার উভয়ই একত্রে হাত ধরাধরি করে কিন্তু আমাদের এই সহিংস উগ্রবাদকে মোকাবেলা করতে পারবে। আমরা যেটি দেখি যে আমাদের নিশ্চয়ই বুকের সেই যে ক্ষত, সেই ক্ষত কিন্তু শেষ হয়নি বলেছে বিতার্কিকরা। হলি আর্টিজানের কথা যদি আমরা ধরি, সেই হলি আর্টিজানের কথায় কিন্তু যে রক্তের দাগ, সেই রক্তের দাগ হয়তো মুছে গিয়েছে, কিন্তু আমাদের যে মনের ক্ষতের দাগ সেটি কিন্তু মুছে যায়নি। সেটি কারা করেছে? আমাদের শিক্ষিত সমাজের তরুণ যে তরুণরা ছিল, উচ্চবিত্ত সমাজের মানুষরাই কিন্তু, ছেলে সন্তানরাই কিন্তু সেগুলি করেছে। কিন্তু ভবিষ্যতে কি এই ধরনের কোনো ঘটনা আমরা দেখতে চাই? আমরা তরুণদেরকে কিভাবে পথ চলাতে চেষ্টা করব? আমাদের তরুণরা যদি ব্যর্থ হয় তাহলে মনে রাখতে হবে যে আমাদের রাষ্ট্র, সরকার, রাজনীতিবিদ সকল ব্যর্থ হয়ে যাবে। তরুণরা ব্যর্থ হলে কিন্তু আজকে যারা বুদ্ধিজীবী রয়েছে, আজকে যারা পুলিশ প্রধান রয়েছে, আজকে যারা রাষ্ট্রপ্রধান রয়েছে, আজকে বিরোধী নেতা রয়েছে, কেউই কিন্তু সেই ব্যর্থতার দায়ভার এড়াতে পারবে না। সুতরাং তরুণদেরকে পথ দেখানোর দায়িত্ব আমাদের সকলে মিলে আমাদেরকে একসাথে কাজ করতে হবে। সেই কারণের জন্য আমাদের সহিংস উগ্রবাদ বিরোধী বিতর্ক প্রতিযোগিতা, এবং আমরা সকল স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীদেরকে সেখানে একত্রিত করে তাদের মনোজাগরণ তৈরি করে সামাজিক এবং রাজনৈতিক অঙ্গীকারের মাধ্যমে এই উগ্রবাদ বিরোধী বিতর্ক প্রতিযোগিতার আমরা আয়োজন করেছি। এবং সেখানে আজকের প্রধান অতিথি যিনি এসেছেন তিনি হচ্ছেন আজকের সম্মানিত প্রধান অতিথি জনাব আসাদুজ্জামান মিয়া, বিপিএম বার, পিপিএম, মাননীয় কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আমি অনুরোধ করব আমাদের সম্মানিত প্রধান অতিথিকে এই পর্যায়ে বাংলাদেশে প্রথমবারের মতো সহিংস উগ্রবাদ বিরোধী বিতর্ক প্রতিযোগিতার এই
পর্বের উদ্বোধনী পর্বের প্রধান অতিথির বক্তব্য প্রদান করবার জন্য মাননীয় পুলিশ কমিশনার। সহিংস উগ্রবাদ যেটি বাংলাদেশের জন্য নয়, এটা একটা বিশ্বের সমস্যা, বৈশ্বিক সমস্যা, এবং আমরা এটিকে খুব ভালোভাবে উপলব্ধি করতে পারলাম 1 জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে যে মর্মান্তিক জঙ্গি হামলা হয়েছিল। আপনারা জানেন যে সেই ঘটনাস্থলে সবার আগে আমি উপস্থিত ছিলাম এবং সবার সামনে। সৌভাগ্যক্রমে অল্পের জন্যে আজকে আমি মহান রাব্বুল আলামিনের ইচ্ছায় বেঁচে গেছি। এটি আমি ওয়ান অফ দ্য সার্ভাইভার অফ দ্যাট ফ্যাটাল ইনসিডেন্ট। সো আমরা বলবো যে এই সন্ত্রাসী জঙ্গিবাদ আমাদের দেশের জন্যে, জাতির জন্যে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যে অত্যন্ত অত্যন্ত উদ্বেগজনক, এবং এটিকে নিয়ন্ত্রণ করা, এটিকে উৎখাত করা, এর শেকড়কে উপড়ে ফেলা, এটি আমাদের সকলের জাতীয় দায়িত্ব। সরকারি দল যেটা বলেছেন যে রাজনৈতিক অঙ্গীকার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আমি বলবো দেখুন, বাংলা ভাইয়ের সৃষ্টি হয়েছিল, সেটাকে দমন করা যায়নি সামাজিক সচেতনতা দিয়ে, সেটাকে দমন করতে তখন পারা যায়নি, আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্য বলবো, কারণ সেখানে কোনো রাজনৈতিক অঙ্গীকার ছিল না। 10 ট্রাক অস্ত্র যখন বাংলাদেশে এসেছিল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, যখন জেএমবি 63 জেলায় বোমা হামলা করেছিল, সেটিও নিয়ন্ত্রণ করা যায়নি, কারণ তখন কোনো এই সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক অঙ্গীকার ছিল না। কিন্তু হলি আর্টিজানের ঘটনার পরে বর্তমান সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তার রাজনৈতিক অঙ্গীকার ব্যক্ত করেন, শূন্য সহিষ্ণু নীতি ঘোষণা করেন সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে, যে কারণে আমরা প্রশাসন কিন্তু সেটিকে নিয়ন্ত্রণ করতে পেরেছি, স্তব্ধ করতে পেরেছি, এবং তার শিকড়কে উপড়ে ফেলতে পেরেছি, তাদের নেটওয়ার্ককে আমরা বিধ্বস্ত করতে পেরেছি। আজকে দেখুন, এই যে আমরা যে সন্ত্রাস এবং জঙ্গিবাদকে আজকে যে নিয়ন্ত্রণ আনতে পেরেছি, অত্যন্ত আনন্দের সাথে আমি বলবো, উন্নত প্রযুক্তি $1 বিলিয়ন দিয়েও ইউরোপ আমেরিকা যেটা পারেনি, আজকে বাংলাদেশে আমরা হলি আর্টিজানের ঘটনার পরে একের পর এক সফল অভিযানের মধ্য দিয়ে এবং এদেশের নাগরিকদের মধ্যে একটি অভূতপূর্ব ঐক্য তৈরির মধ্য দিয়ে আজকে আমরা 3-4 মাসের মাথায় আমরা কিন্তু এটিকে নিয়ন্ত্রণ করেছি। সেটি সম্ভব হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক অঙ্গীকার এবং নেতৃত্বের কারণে, এবং আজকে তার আহ্বানে সাড়া দিয়ে সারা বাংলাদেশে প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি মহল্লায় আজকে যে অভূতপূর্ব নাগরিক ঐক্য তৈরি হয়েছে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে যে ঐক্য তৈরি হয়েছে, আমাদের আলেম সমাজ, আমাদের ওলামা মাশায়েখ, তারা সমস্ত বাংলাদেশে কোরআন এবং হাদিসের প্রকৃত ব্যাখ্যার মধ্য দিয়ে এই সমাজকে সচেতন করে যে নাগরিকের মাঝে এই সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে যে ঐক্যমত তৈরি করতে পেরেছে, যে কারণে কিন্তু আজকে আমরা এই সাফল্য পেয়েছি। অনেক বিদেশি আমাকে জিজ্ঞাসা করে কিভাবে বাংলাদেশ এই এক্সট্রিমিজমকে মোকাবেলা করলো। এটি আমি বললাম, দেখুন, এর একমাত্র হচ্ছে আমাদের পলিটিক্যাল কমিটমেন্ট, আর আমাদের বাঙালির যে কালচার, আমাদের বিশ্বাস, আমাদের সমাজ ব্যবস্থা। আমরা সমস্ত ধর্ম বর্ণের মানুষ একসাথে ছোটবেলা থেকে বড় হয়েছি, সেই সামাজিকতা, সেই মানুষদের বড় হয়েছি। সুতরাং এইখানে না বামপন্থী উগ্রবাদ, না ধর্মীয় উগ্রবাদ, কোনো উগ্রবাদী এদেশের মানুষ গ্রহণ করে না। সেটি হচ্ছে আমাদের এই সাফল্যের মূল কথা। আমরা হাতে হাত ধরে, কাঁধে কাঁধ মিলিয়ে, আমরা কণ্ঠে কণ্ঠ মিলিয়ে যখন সকল শ্রেণী পেশার মানুষ, প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই মিলে এইটার বিরুদ্ধে আমরা পদক্ষেপ নেব, সেখানে কিন্তু আমাদের সফলতা আসবে। তবে অবশ্যই রাজনৈতিক অঙ্গীকার এবং নির্দেশনা এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি জনাব আসাদুজ্জামান মিয়াকে। আমরা ফলাফলের দিকে যেতে চাই। ফলাফল যে বিষয়টা ছিল সেটি হচ্ছে সহিংস উগ্রবাদ মোকাবেলায় সামাজিক অঙ্গীকারের চেয়ে রাজনৈতিক অঙ্গীকার বেশি গুরুত্বপূর্ণ। এই প্রস্তাব উত্থাপন করেছিল সরকারের পক্ষ থেকে এবং এই বিরোধিতা করেছে বিরোধী দল। তো আজকের এই প্রস্তাবের পক্ষে যারা আছেন তারা হা বলুন। প্রস্তাবের পক্ষ দল হা বলুন। প্রস্তাবের পক্ষ দল হা বলুন।
আর যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। যারা প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। আমরা হ্যাঁ এবং না দুই দলেরই ভোট পেয়ে গিয়েছি। আমাদের ফলাফল দিতেই হচ্ছে। আজকের এই ছায়া সংসদে এই প্রস্তাবটি গৃহীত হয়েছে। যেহেতু প্রস্তাবটি গৃহীত হয়েছে সে কারণে বলতে হচ্ছে আজকের এই ছায়া সংসদে হাজও যুক্ত হয়েছে এবং হাজও যুক্ত হয়েছে। হাজও যুক্ত হওয়ার কারণে আমরা আমাদের আজকের প্রতিযোগিতার সরকারি দল লালমাটিয়া মহিলা কলেজকে বিজয় বলে ঘোষণা করছি। অভিনন্দন রইল লালমাটিয়া মহিলা কলেজের বিতার্কিকদেরকে, আরো বেশি অভিনন্দন রইল আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধু জামিয়া কাশিমিয়া কামিল মাদ্রাসার 3 জন বিতার্কিক সহ শিক্ষক এবং অন্যান্য শিক্ষার্থীদেরকে। তারা যেভাবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এটা আমাদেরকে একটা আশার জায়গা তৈরি করে দেয়, একটা ভালোবাসার জায়গা তৈরি করে দেয়, সমৃদ্ধ বাংলাদেশ গড়বার জায়গা তৈরি করে দেয়। আমি জোরে জামিয়া কাশিমিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য জোরে তালি দেবন্দ করবো সবাইকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা যারা এতক্ষণ টেলিভিশনের পর্দায় দেশ অথবা বিদেশে আমাদের সহিংস উগ্রবাদ বিরোধী বিতর্ক প্রতিযোগিতা দেখলেন, আপনাদের সবাইকে আমাদের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো এই ছায়া সংসদ এখানে শেষ করছি।